চন্দ্রপুর গ্রামটা খুব শান্তশিষ্ট গ্রাম। এখানকার মানুষ অনেক সুখী দিন কাটাচ্ছিল। তার কারণ একটাই, এই গ্রামের জমিদার ছিল খুবই সচ্চরিত্রের একজন মানুষ। এক রাতে গ্রাম জমিদার আর তার কানাই দুজনেই দুই ঘরে আলাদা আলাদা করে ঘুমিয়েছিল। হঠাৎ এমন সময় গভীর রাতের নিস্তব্ধতার মধ্যে গ্রাম জমিদার আর তার কানাইকে যেন কে বা কি এক এক করে টেনে নিয়ে যায়। পরদিন ভোর হতেই গ্রামের ঠিক মাঝের খোলা মাঠে পড়ে থাকতে দেখা গেল এক রহস্যময় ধাতব সিন্দুক। অচেনা সেই সিন্দুক চোখে পড়তেই কৌতূহলী কয়েকজন কৃষক, জেলেপাড়া থেকে আসা মানুষ আর চায়ের দোকানের আড্ডাবাজরা ধীরে ধীরে সেখানে জড়ো হতে লাগল। কেউ দূর থেকে তাকিয়ে ফিসফিস করছিল, কেউ আবার সাহস করে কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখছিল। এমন অদ্ভুত জিনিস এই গ্রামে আগে কেউ কখনো দেখেনি। কি এই বাক্সটা এলো কোথা থেকে? কে জানে বাবা। সকাল গড়াতেই মানুষের চোখে পড়ল সেই অচেনা বাক্স। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল, আর পুরো গ্রাম যেন তোলপাড় হয়ে উঠল। আরে বাবা, কে নিয়ে গেল কে জানে। এর ভেতরে কি আছে সেটাই তো আসল কথা। ভেতরে কি আছে খুলে দেখলেই তো হয়। অযথা সবার কাজ ফেলে এই দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। চল আগে সত্যিটা জানা যাক। ঠিক আছে, আর দেরি না করে খুলেই দেখা যাক। রঘু, সমীর, তোমরা দুজন এগিয়ে যাও। সাবধানে খুলে দেখো তো ভেতরে আসলে কি লুকিয়ে আছে। আরে বাপ রে বাপ, এ যে মাথা নেই রে, এইটা তো মাথা কাটা লাশ। কে রে বাবা এমন কাজ করে এই বাক্সটাতে লাশ খেলে গেল? কিন্তু এই লাশটা, এর মাথাটা কোথায়? এমন নিষ্ঠুর কাজ কিভাবে কেউ করতে পারে? এই দৃশ্যটা দেখলেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। অজানা আতঙ্কের ছায়া নেমে এলো পুরো গ্রামে। কেউও সাহস করে দেহের কাছে যেতে পারছিল না, আর মুখে কেবল বিস্ময় আর শঙ্কার ছায়া। এদিকে গ্রামের পুরনো বাগানে দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছিল। তারা বাগানের ভেতর নানা গাছপালা, ফুল আর ছোট খোলাখুলি জলাশয় দেখে আনন্দিত হচ্ছিল। হঠাৎ তারা দেখতে পায় সেখানে তাদের গ্রাম জমিদারের ছেলের মাথা কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে ছেলে দুটো ভয়ে দ্রুত গ্রামবাসীদের কাছে চলে যায়। সর্বনাশ, একেবারে সর্বনাশ হয়ে গেল। মন্দিরের সামনেই আমাদের জমিদারের ছেলের কাটা মাথা ঝুলছে। মাথাটা ওখানেই ঝুলছে আর দেহটা এখানে পড়ে আছে। বিপদ আগুনের মতো ছড়িয়ে পড়ছে। 50 বছরের পুরনো অভিশাপ ঘুম ভাঙছে আবার। এবার এটি কাউকে দয়া করবে না, কাউকেই রক্ষা করবে না। এত সাহস করে এসব কি বলছো তুমি? কে তুমি আসলেই? যেখানে অভিশাপ সেখানে আমি হাজির। আমি সেই মহাগুরু, শঙ্খস্বরূপ সাধু। কি? তান্ত্রিক গুরু শঙ্খস্বরূপ সাধু গুরুদেব? আমাদের বাঁচান গুরুদেব। কেউ এসে নিজেকে গুরু শঙ্খস্বরূপ সাধু বলে দাবি করল, আর তুমি বিশ্বাস করে নিলে? আমি এসব বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। এইটা মহাগুরু শঙ্খস্বরূপ সাধু। এখন যদি আমার কথা বিশ্বাস না করিস তাতেও কিছু যায় আসে না, কিন্তু মনে রাখিস কয়েকদিনের মধ্যেই এমন কিছু ঘটবে তখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোদের আর কোনো রাস্তা থাকবে না। হায় রে, এত আজগুবি কথা কেমন করে বলিস? তোমরা সবাই গুরুদেবকে অবমাননা করে তাড়িয়ে দিলে। ভাবছ কি এর ফল কি হতে পারে? আমি তো ঠিকই বুঝেছি গুরুদেবের মহত্বকে। তোমরা সেটা বুঝবে না, কিন্তু আমি জানি সত্যি কি। ধুর, এসব খারাপ কথা সত্যিই যেন বুকের ভিতর জ্বালা ছড়ায়। যা, জমিদারের খবর দাও,
তার ছেলের লাশের টুকরা মাথা আর দেহ আলাদা মিলিয়ে আসল অপরাধীকে ধরতে যা যা দরকার সবই করতে হবে। চলো। গ্রামের বুকে এত অস্বাভাবিক কাণ্ড ঘটলেও শুরুতে বেশিরভাগ মানুষই বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না, বরং ঠাট্টা তামাশায় মেতে ওঠে। তারপর নিঃশব্দে পেরিয়ে যায় আরও 1 মাস। হঠাৎ করেই সবাই খেয়াল করে একই জায়গায় আগের মতোই নিঃশব্দে পড়ে আছে সেই বাক্সটা। খবরটা ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন নিঃশব্দে একে একে বাক্সটার সামনে এসে জড়ো হয়। কোথাও আর হাসির শব্দ নেই, শুধু চাপা শ্বাস, কাপা চোখ আর সবার মুখে জমে থাকা অজানা ভয়ের ছায়া। এ কি সর্বনাশ! রোজই কি এমন বাক্স আসবে? আজ আবার কার ভাগ্য পড়ে ছাই হলো? তাহলে কি গুরু শঙ্খস্বরূপ সাধু কথাই ঠিক ছিল? এই গ্রামের পুরনো অভিশাপ আবার জেগে উঠেছে। আমি সেদিনই বলেছিলাম গুরুদেব মিথ্যে বলছে না, কিন্তু কেউ বিশ্বাস করেনি। জমিদার পরিবার তন্ত্রমন্ত্রকে অবহেলা করেছিল, আর সেই অবহেলার দাম ওদের প্রাণ দিয়ে দিতে হয়েছে। এখন আর পালাবার পথ নেই, অভিশাপ জেগে উঠেছে। আজ ওরা, কাল আমি, তারপর এক এক করে আমাদের সবাইকে মরতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আমরা সবাই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চাই। চল। গুরুদেব, আমরা আপনাকে চিনতে পারিনি। অজ্ঞানতার জন্য আমাদের ক্ষমা করুন। আজ আমরা অসহায়। আপনি না বাঁচালে এই পুরনো অভিশাপ আমাদের সবাইকে গ্রাস করবে। ভুলটা বুঝতে পেরেছ, এটাই তোমাদের সবচেয়ে বড় মুক্তি। যে নিজের ভুল মানতে পারে তাকে আর আমি ফেলে রাখি না। ভয় করো না, আজ থেকে তোমাদের মাথার উপর আমার হাত রইল। এই অভিশাপের ভার আমি নিজেই নেব। কিন্তু মনে রেখো, আমার কথার বাইরে এক পাও চলবে না। আমি যা বলবো নিঃস্বার্থভাবে তাই করবে। তবেই অন্ধকার কাটবে, তবেই তোমরা এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে। হ্যাঁ গুরুদেব, আপনি বলুন আমাদের কি কি করতে হবে। এগুলো সবাই নিয়ে যাও। রাতের বেলা এগুলো নিয়ে এক এক করে সবার ঘরে যাবে। তাহলেই আর ওই অভিশপ্ত আত্মা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মনে রেখো, আমার কথা না শুনলে তাকেই মরতে হবে। যাও যাও, এবার সবাই চলে যাও। গ্রামের জমিদার আর তার কানাই মারা যাওয়ার পর সেই বাড়িটা যেন হঠাৎ করেই নিঃশব্দ শোকের ঘরে পরিণত হয়। বেঁচে থাকেন শুধু প্রধানের স্ত্রী আর তার একমাত্র মেয়ে শান্তি। শোকের ভারে তারা দুজনেই ভেঙে পড়েন, অথচ তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ পাশে থাকে না। ঠিক সেই নিঃসঙ্গ মুহূর্তেই এসে দাঁড়ান গ্রামের মাধবী, যার ছেলের সঙ্গেই শান্তির বিয়ের কথা ঠিক হয়ে আছে। এক নিমেষেই সব শেষ হয়ে গেল দিদি। আর স্বামীও নেই, ছেলেটাও নেই। এই বাড়িটা এখন শ্মশানের মতো হয়ে গেছে। দিদি, আর দুঃখ করবেন না। যা হবার হয়ে গেছে। দুঃখ করলে আপনজনেরা তো আর ফিরে আসবে না। এখনও তো আপনার নিজের মেয়েটা পাশে আছে। তাই মেয়েটার সুরক্ষার জন্য আপনাদের একবার গুরুদেবের কাছে যাওয়া উচিত। না কাকিমা, আমার বাবা এসব বিশ্বাস করতেন না, আর আমরাও বিশ্বাস করব না। তাছাড়া আমার মনে হয় এর পেছনে কোনো অন্য কারণ আছে। যাই থাকুক রে মা, তোর কিছু হয়ে গেলে আমি আমার ছেলেকে কি জবাব দেব? আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার আর কি, এমনিতেই বাবা দাদাকে হারিয়েছি, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? যা চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না, কিন্তু যা আছে তা তো বুকে আগলে রাখতে হয়। আর ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। আমি পিন্টুকে খবর পাঠিয়েছি, ও আজকালকের মধ্যেই চলে আসবে। যাই, তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। পিন্টু, তুই এসেছিস? এদিকে বড় সর্বনাশ হয়ে গেছে রে। গ্রাম জমিদার আর তার কানাইকে শুনেছিস তো? হ্যাঁ
হ্যাঁ, সব শুনেই তো ছুটে এসেছি। তুই এসেছিস, ভালো হয়েছে। যা, এবার বাড়ি যা, আর সময় করে আমার সঙ্গে দেখা করিস, অনেক জরুরি কথা আছে। ঠিক আছে, সব শুনব। তাহলে যাই, আগে বাড়িতে যাই। পিন্টু, এসেছিস বাবা? হ্যাঁ এসেছি, কিন্তু গ্রামে এসব কি হচ্ছে মা? আমাদের গ্রামের পুরনো অভিশাপটা আবার জেগে উঠেছে। যা, তুই একবার শান্তির সাথে দেখা করে আয়। বেচারি একদম ভেঙে পড়েছে রে। শান্তি, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। ঠিক আছে, এখানেই এসে বসো। হ্যাঁ বসছি, তার আগে বলো, এই ব্যাপারে তুমি কাউকে সন্দেহ করো? কাকি সন্দেহ করব? আমার তো কোনো শত্রুই ছিল না। তাছাড়া গ্রামের সবাই আমার পরিবারকে ভালোবাসত। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। চিন্তা করো না, এর পেছনে যাই হোক না কেন আমি সব খুঁজে বের করব। রাতের বেলা গ্রামের সবাই গুরু শঙ্খস্বরূপ দেওয়া ধূপ জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে পুরো গ্রামটা নিস্তব্ধ, অস্বস্তিকর শান্তিতে ডুবে যায়। সকাল হলে পিন্টুর মা বাইরে কাজ করছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ। বাঁচাও, দয়া করে বাঁচাও, কেউ কোথাও থাকলে এগিয়ে এসো। দিদি, দিদি গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। রাত থেকে শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যাবে? রাতের বেলায় কেউ এসে মালাকে তুলে নিয়ে গেছে। পিন্টু, এর আগে আমি তোকে এই কথাটা বলতে চেয়েছিলাম। ওই গুরু শঙ্খস্বরূপ ওপর আমার অনেক সন্দেহ হচ্ছে। আমার মনে হয় এসবের পেছনে ওই গুরু শঙ্খস্বরূপই দায়ী। তাহলে এখন কি করব? আমাদেরকে ওই গুরু শঙ্খস্বরূপ ওপর নজর রাখতে হবে, কিন্তু এখন সে সময় নেই। এখন যে করেই হোক শান্তি খুঁজে বের করতে হবে। পিন্টু আর সুমির সারা দিন শান্তিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর রাতের বেলা তারা চুপি চুপি গুরু শঙ্খস্বরূপের উপর নজর রাখতে শুরু করে। কিছুক্ষণ পর গুরু শঙ্খস্বরূপ তার আসন ছেড়ে সেখান থেকে চলে যায়। তখন পিন্টু আর সমীর চুপচাপ গুরু শঙ্খস্বরূপের পিছু নেয়। এক সময় গুরু শঙ্খস্বরূপ গিয়ে এক পাহাড়ের গুহার সামনে দাঁড়ায়। সেখানে আগে থেকেই দুজন মানুষ গুহা পাহারা দিচ্ছিল। শিকার কোথায়? শিকার ভেতরে। শিকারকে আপনার দেওয়া ধূপ জ্বালিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। ঠিক আছে, প্রতিবারের মতো এবারও সকাল হওয়ার আগেই সব কাজ সম্পূর্ণ করবে। আপনাকে চিন্তা করতে হবে না, সময় মতো কাজ হয়ে যাবে। ঠিক আছে, আজকের পর তোমাদের আর একটা কাজ বাকি থাকবে। সেটা পূর্ণ করলেই আমার পুরো রাস্তা পরিষ্কার। এবার তাহলে আমি চললাম। ভেতরে না গেলে বুঝতে পারবে না। কিন্তু ভেতরে যাব কি করে? আমরা ওদের সাথে গুরু শঙ্খস্বরূপ পেরে উঠব না। বুদ্ধি করে ভেতরে যেতে হবে। আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। ভূত তাড়ানোর জন্য গুরু শঙ্খস্বরূপ যে ধূপ দিয়েছে সেটা আমার কাছে আছে। এটা দিয়ে কিছু একটা করলে হয় না? হবে না কেন? মুখ বেঁধে ধূপটা জ্বালিয়ে নে। ওই তান্ত্রিক এই ধূপ গ্রামবাসীদের দিয়েছে, যাতে সে তার কাজ সবার চোখের আড়ালে সহজেই করতে পারে। এবার চল চল, ভেতরে চল। এই তো শান্তি। তার মানে ওই গুরু শঙ্খস্বরূপ নিজের স্বার্থের জন্য এদের পরিবারের সবাইকে এক এক করে মারছে, আর অভিশাপের ভয় দেখিয়ে গ্রামের সবাইকে তার ভক্ত বানাচ্ছে। হ্যাঁ, দেরি করলে চলবে না, ওদের ঘুম ভেঙে যাবে। চল, শান্তিকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, শান্তিকে তো নিয়ে যাবই, কিন্তু এদেরও একটা বিহিত করতেই হবে। সব পরে করা যাবে, আগে চল শান্তিকে নিয়ে গিয়ে সুস্থ করতে হবে। সকাল হলে গুরু শঙ্খস্বরূপ ভাবে তার কাজ সম্পূর্ণ হয়েছে, তাই সে গ্রামের মধ্যে সেখানে গিয়ে দাঁড়ায় যেখানে সবাইকে মেরে রেখে যাওয়া হয়। কিন্তু গুরু শঙ্খস্বরূপ গিয়ে সেখানে কাউকেই দেখতে পায় না। এখানে তো কোনো কিছুই নেই। তাহলে কি ওরা আমার কাজ ঠিকমতো করতে পারেনি? গুরুদেব, আপনি এখানে? আর আমরা আপনাকে সব জায়গায় খুঁজছি। বলো বলো, কেন আমাকে খুঁজছো? আজকে কি আবার অন্য কোথাও কাটালাশ পড়ে আছে? না গুরুদেব, আপনার দেওয়া তন্ত্রমন্ত্রের ধূপের গন্ধে কি অভিশাপ আমাদের কাছে আসতে পারে?
কিন্তু আমার এক বন্ধুকে একটা পেতনি বশ করে রেখেছে। আপনি এখনই চলুন সেখানে। ঠিক আছে, আমাকে নিয়ে চলো সেখানে। আমাকে এই পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসলে কেন? কোথায় কোথায় তোমার বন্ধু? এই তো, একটু অপেক্ষা করুন, নিয়ে আসছে। কই গেলে বিমলদা? নিয়ে এসো। এ কি? এরা কারা? এদেরকে এভাবে ধরে রেখেছো কেন? ন্যাকামো কম করে করো গুরু শঙ্খস্বরূপ। এবার বলো, কেন সবাইকে মেরেছ? না, আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। আপনি ধরা পড়ে গেছেন, চাইলেও পালাতে পারবেন না। বলুন, কেন প্রধান আর তার ছেলেকে মেরেছেন? নইলে আপনাদের মাথা কেটে গ্রামের মধ্যে ফেলে রাখব। তাতে সবাই ভাববে পুরনো অভিশাপই আপনাদের সবাইকে মেরে ফেলেছে। না না, এমন করো না, আমাকে মেরো না। আমি সব বলবো। বলছি, অনেকদিন আগে আমি গ্রাম জমিদারকে কাছে এসেছিলাম এই গ্রামের তন্ত্রমন্ত্রের সাধনার একটি জায়গা চাইতে, যেখানে সবাই আমার কাছে আসবে। এতে আমার অনেক রোজগারও হবে। কিন্তু জমিদার অধিক সৎ হওয়ায় আমাকে সাফ না করে দিয়েছিল। আমি জানতাম জমিদারকে পরিবারের কেউ বেঁচে থাকলে আমাকে এখানে ধান্দা করতে দেবে না। তাই পুরনো অভিশাপের নাটক সাজিয়ে গ্রামের সবাইকে আমরা বশে নিয়েছি। এত ছোট্ট একটা কারণে তুই আমাদের সৎ গ্রাম জমিদার নোকে আর তার কানাইকে মেরে ফেলেছিস? আবার তার পরিবারের সবাইকেও মারতে চাস? চেয়েছিলি? হ্যাঁ, ওদের মারলে গ্রামের সবাই ভাবত ওরা আমার তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়নি বলেই ওদের মরতে হয়েছে, যার ফলে শুধু এই গ্রাম নয়, আশেপাশের সব গ্রামের মানুষও আমাদের তাদের রক্ষাকর্তা হিসাবে মেনে নিত। এত বড় হারামি তুই, তোর তো কঠিন শাস্তি হওয়া দরকার। না না, এই কথা কাউকে না বলে আমাদের ছেড়ে দাও। কিছুদিনের মধ্যেই আমরা অনেক সম্পদের মালিক হয়ে যাব, তখন তোমরাও সেখান থেকে ভাগ পাবে। কাউকে বলবো না? কি ভেবেছিস আমাদের গ্রামের সবাই কিছু জানতে পারবে না? কোথায় গেলে? সবাই বেরিয়ে আসো। শঙ্খস্বরূপ, তোমাকে আমি আগে থেকেই এমনটাই ভেবেছিলাম। এই শঙ্খস্বরূপ আমাদের বিশ্বাসটা চূর্ণ করেছে। আজ থেকে আমি আর কোনো শঙ্খস্বরূপকের মুখের কথায় বিশ্বাস রাখব না। আর না, এবার সবাই মিলে এদের পাপের বিচার করতেই হবে। হ্যাঁ, এদের পাপের শাস্তি সহজ হলে চলবে না। গ্রাম জমিদারনের রক্ত আজও এই মাটিতে শুকায়নি। এদের হাত পা বেঁধে আগুনে না ফেললে গ্রাম প্রধানের আত্মা কখনো শান্তি পাবে না। চুপ, এই মানুষগুলো মানুষ নয়, এরা অমানুষ। এদের জন্যই আমাদের গ্রামটা নরকে পরিণত হয়েছে। আমাদের ছেড়ে দিন, আমরা এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যাব, আর কখনো ফিরে আসব না। তোদের মতো লোকদের বাঁচিয়ে রাখলেই তোরা আবার নতুন কোনো গ্রামে গিয়ে আরও পাপ করবি। ব্যবস্থা করো, আজ এই আগুনেই শেষ হোক এদের অন্ধকার অধ্যায়। আগুনের আলোয় সবার মুখে রাগ, কষ্ট আর ভয় একসাথে ফুটে ওঠে। গ্রামের মানুষের ক্ষোভ আর যন্ত্রণার আগুনে পুড়ে যায় ভুয়া শঙ্খস্বরূপ ও তার সহযোগীরা। আজ থেকে আমাদের গ্রাম মুক্ত, আর কোনো ভয়, কোনো অভিশাপ নেই। এর সঙ্গে সঙ্গে গ্রামের মধ্য থেকে অভিশাপের গুজব চিরতরে বন্ধ হয়ে যায়। সত্যের জয় হলো অন্ধবিশ্বাসের পরাজয়।